দীঘা মানে উদ্দাম জলরাশির উত্তাল রূপ। বাঙালির বেশিরভাগ মানুষের হাতেখড়ি হয় এই দীঘা সমুদ্র দিয়ে। ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল জার্নি উইথ মেঘে তোমাদের সুস্বাগতম। আমি আবার চলে এসেছি আমার একটা নতুন ব্লগের সাথে। তোমরা কেমন আছো বন্ধুরা? আমি কিন্তু খুব ভালো আছি। কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, কি দেখব, এবং এটা তারই আজকে প্রথম পর্ব। তোমরা ব্লগটা দেখতে থাকো, আমি যেতে যেতে সমস্ত আস্তে আস্তে ডিটেলসে আলোচনা করতে থাকবো। আমরা যেহেতু দীঘাতে বাসে গিয়েছিলাম, সেহেতু 7:30টার বাসটা ধরবো বলে আমরা রওনা দিলাম। স্ট্যান্ডে এসে একটু চা খেয়ে অপেক্ষা করলাম বাসের জন্য। রাইট টাইমে বাস চলে এলো, আমরা বাসে চড়ে বসলাম। 2 রাত 3 দিনে আমরা যে যাত্রাটা শুরু করলাম দীঘাতে, আমরা মোট 18টি স্পট ঘুরে দেখব এবং কিভাবে দেখব, প্রথম দিন কি দেখব তাও আমরা ঠিক করে নিয়েছিলাম। তোমাদের একটা কথা বলে রাখি, যেহেতু আমরা 18টা স্পট দেখেছিলাম, তা সেইগুলো সম্বন্ধে ডিটেলসে বলতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিও, তাই এটা ফার্স্ট পার্টে রাখছি। আমার প্রথম দিনে ট্যুরটা কেমন ছিল এবং কি দেখেছি। হাইওয়ে দিয়ে নিজের গতিতে বাস ছুটে চলল। আমি বাড়ি থেকে ম্যাগি বানিয়ে এনেছিলাম, সেটাই আমরা দুজনে সকালবেলা ব্রেকফাস্টটা করে নিলাম। বাস যখন কোলাঘাটে ঢুকলো, কোলাঘাটে ব্রিজ পেরিয়ে একটুখানি দাঁড়ায়, তখন আমরা একটু ম্যাগির পরে একটু চা খেয়ে নিলাম, কারণ ম্যাগির পরে চা খেতে দারুণ লাগে। চায়ের পর্ব শেষ করে একেবারে সোজা বাস ছুটলো নিজের গন্তব্যে। আমরা যখন যাচ্ছি তখন আকাশের মুখটা বড় ভার, মেঘলা ওয়েদার ছিল, বৃষ্টি হওয়ার সম্ভাবনাও ছিল। বাইরে খুব বৃষ্টি হচ্ছে, আবার দুপুরে বাসে হচ্ছে, খুব ভালো লাগছে। এই যে বাইরে বৃষ্টি, মুখ ভার আর কতক্ষণ থাকবে? বৃষ্টি শুরু হয়ে গেছে, তোমরা দেখতেই পেলে, এবং কতটা বৃষ্টি হচ্ছে সেটাও তোমাদের দেখালাম। কিন্তু ওয়েদারটা এত সুন্দর লাগছিল, মনে হলো তেপান্তরের মাঠ পেরিয়ে ভিজে আসি। মাঝে মাঝে মনটাও খুব খারাপ লাগছিল। বাসে আছি, বৃষ্টি হচ্ছে ঠিক আছে, কিন্তু ওখানে পৌঁছে যখন দেখব, তখন যদি এরকম বৃষ্টি হয় কিভাবে দেখব সেটারই চিন্তা হচ্ছিল। ওই যে দেখো, সবুজ ধান ক্ষেতের উপর কেমন বৃষ্টি হচ্ছে ঝমঝম করে। আমরা তো কলকাতায় এইসব দেখতেই পাই না। কোথাও থামছে, আবার কোথাও বৃষ্টি হচ্ছে। ভারী সুন্দর লাগছিল বাইরেটা দেখতে। এত সুন্দর পরিবেশে যাওয়ার ইচ্ছেটা যেন আরো অনেক বাড়িয়ে দিচ্ছিল। বৃষ্টির জন্য পৌঁছতে একটু দেরি হয়েছিল। আমরা 1টার সময় পৌঁছেছিলাম। পৌঁছেই আমরা ফ্রেশ হয়ে আবার গাড়ি ধরে বেরিয়ে পড়লাম। আমাদের 4 চাকা বুক করাই ছিল। স্ন্যাক্স আর কেক খেয়ে আমরা এইবার শুরু করলাম আমাদের দর্শনীয় স্থানগুলো দেখতে। প্রথমেই দেখো, ওখানে যে জগন্নাথ মন্দির হচ্ছে, সেই মন্দিরের ছবিগুলো তোমাদের দেখাচ্ছি। কতটা হয়েছে, কিভাবে হচ্ছে, এই যে তার গেট। ধীরে ধীরে তোমাদের দেখাচ্ছি। দেখো, অনেকটা জায়গা নিয়ে খুব সুন্দর তৈরি হচ্ছে। 2025-এ রথের দিন শুনলাম উদ্বোধন হবে। দেখো, এই যে মন্দিরটা। আমরা যেহেতু ওল্ড দীঘাতে উঠেছিলাম, আমরা ঠিক করেছিলাম প্রথমে নিউ দীঘা হয়ে উড়িষ্যা বর্ডারের দিকে যে দর্শনীয় স্থানগুলো আছে, আজকের বিকেলে আমরা এগুলোই দেখব। দেখো, বিচিত্রপুর নেচার ক্যাম্প থেকে আমরা সোজা চলে গেলাম উড়িষ্যার বর্ডারের দিকে। বিচিত্রপুর নেচার ক্যাম্পে যে কেউ এসে থাকতেও পারে যদি আগে থেকে বুক করা থাকে। রিজার্ভ ফরেস্ট খুব সুন্দর, ঠিক একেবারে দার্জিলিংয়ের মতো।
ঘন জঙ্গলে ঘেরা এই ফরেস্ট। সবুজ বনভূমি দেখতে কার না ভালো লাগে। আমাদের গাড়িও ছুটে চলল তার কোল ঘেঁষে। চলে এলাম দীঘা বর্ডারে। এখানে উদয়পুর সি বিচটা রয়েছে। দুদিন আগে কিছু ঝামেলার জন্য রেস্ট্রিকশন ছিল, তাই উদয়পুর বিচে আমরা আর যাওয়ার সাহস দেখাইনি। এখান থেকে উড়িষ্যার সব বাসগুলো ছাড়ে। আমরা চলে এলাম প্রথমে চন্দনেশ্বর মন্দির। কথিত আছে এই চন্দনেশ্বর মন্দির নাকি খুব জাগ্রত। ভোলে বাবার মূর্তি এবং জগন্নাথ দেবেরও মূর্তি আছে। মোটামুটি সব ঠাকুরেরই বাস। এখানে বিয়ের অনুষ্ঠানও হয়। আমরা যেদিন গেছিলাম সেদিন একটা বিয়ের অনুষ্ঠান ছিল, বিয়ে হচ্ছিল ওখানে। মাঝে মাঝে টিপ টিপ করে বৃষ্টি হচ্ছিল, কখনো থামছিল কখনো হচ্ছিল। তারই মাঝে আমরা ঘুরছিলাম। মন্দির চত্বর দেখেই বুঝতে পারবে একটু ভেজা ওয়েদার। আমরা কিন্তু এখনো উড়িষ্যাতেই আছি। উড়িষ্যা থেকে আরও কয়েক কিলোমিটার দূরে আমরা চলে এসেছি এই শ্রী শ্রী বাবা ভূষণেশ্বর টেম্পল। এখানে ভোলে বাবা খুব জাগ্রত। এই যে শিবলিঙ্গটা দেখছো, এটা আপনা আপনি মাটির তলা থেকে উঠেছে, উঠে এত বড় হয়ে গেছে। একে বাঁধা আছে চতুর্দিক থেকে। তার আগে প্রচুর বৃষ্টি হয়েছে, চারিদিক দেখতে পাচ্ছ। বাবারও মন্দিরটার পুরো জলে থই থই করছে। আমরা তার চারপাশ দিয়ে বাবার ছবিটা তুললাম। এখানে অনেকে মানত করে। সবচেয়ে বড় শিবলিঙ্গ নামে খ্যাত। এরপর আমরা সেখান থেকে রওনা দিলাম লাস্ট দীঘা সি বিচ বিচিত্রপুর। এটা বিচিত্রপুরের সি বিচে যাওয়ার প্রবেশদ্বার। অনেকটা এরিয়া নিয়ে এই বিচিত্রপুরের সি বিচ। এখানে বোটিং হয়। যেহেতু টিপটিপ করে বৃষ্টি পড়ছিল, নৌকা সব বাঁধা ছিল, আমরা বোটিংটা করতে পারিনি। জোয়ার ভাটা দেখে এখানে বোটিং স্টার্ট হয়। এখান থেকে বোট ছাড়ে। বোটে করে তোমাদের নিয়ে যাবে ম্যানগ্রোভের জঙ্গলে। 7 ঘন্টা ছেড়ে দেবে। তোমরা ভালো করে জঙ্গলটা দেখে ছবি তুলে তোমরা আবার এখানে ফিরতে পারো। যখন প্রচুর জল হয় জোয়ারের সময়, এই শ্বাসমূলগুলো পুরো ঢেকে যায়। ম্যানগ্রোভের জঙ্গল পুরো ভরে যায় জলে, থই থই করে। আবার যখন ভাটার টান থাকে তখন আবার তাদেরকে ভালোভাবে দেখা যায়। তোমরা ম্যানগ্রোভের জঙ্গলে দেখতে পাবে লাল কাঁকড়া, বিভিন্ন প্রজাতির পাখিও। তোমরা এখানে বোটিং করলে হাতে অবশ্যই সময় নিয়ে আসবে। আমার কিন্তু এই বিচিত্রপুর সি বিচটা ভীষণ ভালো লেগেছে। ছবি তোলার জন্য এত সুন্দর বিচ আমি আগে কখনো পাইনি। ওয়েদারটা মেঘলা ছিল, না হলে আরো ভালো ছবি আসতো। এই বিচে অনেকক্ষণ সময় কাটালাম। এই মেঘলা ওয়েদারে সি বিচের রূপ যেন অন্যরকম। ভেজা ভেজা মাটির গন্ধ, সবুজ গাছপালা, আর তারই মাঝে এই ভাঙাচোরা নৌকাগুলো। ওখান থেকে বেরিয়ে এবার আমরা তালসারির উদ্দেশ্যে রওনা হলাম। পথে যেতে যেতে এই সুবর্ণরেখা নদী বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। দেখেছো বৃষ্টি হচ্ছে টিপ টিপ করে, কাছে এসে জলটা পড়েছে, আবছা দেখা যাচ্ছে সুবর্ণরেখা নদীকে। এইখানে সমস্ত ট্রলারগুলো দাঁড়িয়ে থাকে, এখান থেকেই ছাড়ে
আবার মাছ ধরে এখানেই নিয়ে আসে। দূর থেকে পুরো আঁকা ছবির মতো লাগছিল। উদয়পুর বিচ ফেলে এই তালসারির দিকে যেতে মাঝখানে পড়ে ওশিয়ানা পার্ক। এই বালিয়াড়ি বিচ উপর থেকে সোজা সিঁড়ি দিয়ে নিচে নেমে চলে গেছে সি বিচের কাছে। এখানে স্নান করা যায়। এখানকার সমুদ্র উত্তাল। উদয়পুরে বিচ যেমন শান্ত, এখানে সমুদ্র উত্তাল সমুদ্র। এই সব বিচে তুমি ফ্যামিলি নিয়ে আসতে পারবে, কিন্তু উদয়পুর বিচে তুমি ফ্যামিলি নিয়ে যেতে পারবে না। গতানুগতিক জীবন থেকে বেরিয়ে কেউ একটু আনন্দ যদি করতে চায়, বেহিসাবি আনন্দ, তাহলে তুমি উদয়পুর বিচে যেতে পারো। এই ওশিয়ানা পার্কের পাশেই রয়েছে নেচার ট্রায়াল। এই ঘন জঙ্গলের মধ্যে দিয়ে কয়েক কিলোমিটার তোমরা হেঁটে জঙ্গলকে উপভোগ করতে পারবে। এখানে জঙ্গল মানে ঝাউবনের জঙ্গল। এই ওশিয়ানা পার্কে থাকারও ব্যবস্থা আছে। হাতে ছাতা, বুঝতেই পারছো যে টিপটিপ করে বৃষ্টি হচ্ছে, তারই মধ্যে সমুদ্র উপভোগ করতে এসেছি। কিন্তু ভীষণ ভালো লাগছে, মানে অন্য রূপ সমুদ্রে। সমুদ্র যেন আরো অন্য রূপে ধরা দিল। বর্ষাকালে সমুদ্রের ঢেউ একটু বেশিই থাকে। এবার আমরা ধীরে ধীরে তালসারির দিকে এগোলাম। তালসারিতে যখন পৌঁছলাম বিকেল হয়ে গেছে। ভাটার জন্য সমুদ্র অনেক দূরে ছিল। সবাই হেঁটে যাচ্ছিল বোটিং করার জন্য। বিকেল হয়ে গেছে বলে বোটিংটা তাড়াতাড়ি বন্ধ হয়ে গেছে। বৃষ্টির দিন ছিল, আমরা দুই বান্ধবী ছিলাম, যার জন্য আমরা বিকেলে বোটিং করতে যাওয়ার সাহস দেখাইনি। সি বিচের উল্টো দিকে ছোট ছোট স্টল আছে, সেখানে সামুদ্রিক মাছ, কাঁকড়া ইত্যাদি ওরা রান্না করে বিক্রি করে। আমরা ওখান থেকে কাঁকড়া বেশি করে রান্না করিয়ে সংগ্রহ করেছিলাম রাত্রিবেলা ডিনারটা সেরে নেব বলে। তালসারিতে বোটিং 100 টাকা। ওরা 15 মিনিটের জন্য একটা ওই দ্বীপে নিয়ে যাবে, তো ঝাউবনে তুমি ঘুরে এসে ছবি তুলে আবার পৌঁছে দেবে তোমাকে। একেই টিপটিপ করে বৃষ্টি হচ্ছিল। তারপরে আমরা একেবারে খাওয়ার সময়ও পাইনি। মনে করেছিলাম যত তাড়াতাড়ি সম্ভব আমরা দূরের জিনিসগুলো দেখে কখন আমরা ওল্ড দীঘাতে ফিরবো। তালসারি থেকে সোজা চলে এলাম ওল্ড দীঘাতে। রাতের আলোয় ঝলমলে সাজানো গোছানো ঝকঝকে ওল্ড দীঘাকে দেখে এত ভালো লাগছিল, মনে হচ্ছিল সারা রাত পার্কে বসে কাটিয়ে দিই। সারা দিনের ব্যস্ততার পর সমুদ্রের ধারে কিছুক্ষণ সময় কাটালাম। দেখো রাতের সমুদ্র, কালো জলের মধ্যে সাদা সাদা ঢেউ ভাঙছে আর গড়ছে। কি অদ্ভুত মায়াবী খেলা, তাই না? পার্কটা দুজনে ঘুরছিলাম। কোনো এক জায়গায় রবীন্দ্রসঙ্গীত হচ্ছিল। সারা পার্কে রবীন্দ্রসঙ্গীত, আমরাও গুনগুন করে গলা মেলাচ্ছিলাম আর নিজেদের ছবি তুলছিলাম। আজ সারাদিনে তেমন খাওয়া নেই, বড্ড খিদে পেয়েছিল, তাই পার্কে একটুখানি ঘুরেই আমরা চলে গেলাম হোটেলে রাত্রের ডিনারটা কাঁকড়া দিয়ে সারবো বলে। আর সারাদিনের ক্লান্তির পর দেব একটা লম্বা ঘুম, কারণ কাল সকালেই আমরা যাব মোহনায়। পরের এপিসোডে তোমরা মোহনা থেকে সমস্তটা দেখতে পাবে। আমরা সেকেন্ড দিন কোথায় কোথায় ঘুরলাম, কি করলাম, সব ডিটেলসে জানাবো সেকেন্ড পার্টে। হ্যাঁ, ভালো কথা, তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রেখো। আমার যখন পরের ভিডিও আসবে তখন তোমরা
অবশ্যই তার নোটিফিকেশন সব থেকে আগে পেয়ে যাবে। আর হ্যাঁ, শেয়ার করতে কিন্তু ভুলো না। লাইক এবং কমেন্ট অবশ্যই চাই। তোমরা জানিও যে তোমরা দীঘা বেড়াতে গিয়ে কতগুলো স্পট দেখেছো। আজকের মতো গুড নাইট।